হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ ইফতির আজকের এই পর্বে এমন একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দেখাতে চলেছি যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ আমরা দেখতে চলেছি 2004 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ মুভি যার নাম হলো দ্য ডে আফটার টুমরো। এই মুভিটার আইএমডিবি রেটিং 6.4 এবং এটি আয় করেছে 552 মিলিয়ন ইউএসডি। এটি মূলত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি। একবার ভেবে দেখুন তো কি হবে যদি আমাদের পুরো পৃথিবী ধ্বংসের মুখে চলে যায়, পৃথিবীর সকল সমুদ্রের পানি লোকালয়ে চলে আসে, আকাশ থেকে বড় বড় বরফ পড়তে শুরু করে, পৃথিবীর তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে পুরো পৃথিবী বরফের নিচে তলিয়ে যায়, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ বরফে জমে মারাও যায়। এমনকি পৃথিবীতে এমন এক ভয়ানক টর্নেডো চলে আসে যেটা ঘরবাড়ি রাস্তাঘাট সবকিছু একদম ধূলিসাৎ করে দেয়। পৃথিবীর এমনই ভয়ানক পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য কি করবেন আপনি? এমন এক অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তো মুভিটা শুরু করা হয় অ্যান্টার্কটিকা মহাদেশে। এখানে আমরা একটি ল্যাবের মধ্যে জ্যাক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। জ্যাক ছিল একজন ক্লাইমেটোলজিস্ট অর্থাৎ জলবায়ু বিশেষজ্ঞ, যে আসলে অ্যানুই নামক একটি সরকারি সংস্থায় কর্মরত আছে। তার প্রধান কাজ হল আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ের উপর গবেষণা করা। আর এমন একটা গবেষণার জন্য জ্যাক তার টিমকে নিয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে এসেছে। আসলে তারা এই অঞ্চলে বরফ সংগ্রহ করতে এসেছে যাতে করে এখানকার বরফের উপর তারা এক্সপেরিমেন্ট করতে পারে। তাই জ্যাক এবং তার টিম সেখানে একটি বড় মেশিন বসিয়েছে। এরপর তারা সেই মেশিনটির সাহায্যে অনেক গভীর থেকে বরফ উত্তোলন শুরু করে। কিন্তু হঠাৎ করে সে মেশিনটির প্রেসারে সেখানে জমে থাকা বরফগুলোর মধ্যে বিশাল বড় এক ফাটলের সৃষ্টি হতে থাকে। ফলে সেখানে অনেক বড় ধরনের ধস নেমে আসে। এতে করে জ্যাকের একজন সঙ্গী সেই বরফের ফাটলের মধ্যেই পড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই জ্যাক এবং তার বাকি সঙ্গীরা কোনো মতে তাকে টেনে উপরে নিয়ে আসে। এতে তারা সকলেই বরফের এক প্রান্তে চলে যায়। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় তারা বরফের যেই স্যাম্পল সংগ্রহ করেছিল সেটা তাদের অপর প্রান্তে রয়ে গিয়েছে। কিন্তু এই স্যাম্পলটি তাদের অনেক প্রয়োজন, তাই সঙ্গে সঙ্গে জ্যাক স্যাম্পলটিকে আনার জন্য লাফ দিয়ে অপর প্রান্তে চলে যায়। আর সে তাড়াতাড়ি করে স্যাম্পলগুলোকে তার হাতে তুলে নেয়। কিন্তু যখনই সে আবারও এই প্রান্তে ফিরে আসতে চায়, ঠিক তখনই সেখানকার বরফগুলো আরো বেশি করে ধসে পড়তে থাকে। ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব অনেক বেড়ে যায়। তারপরও জ্যাক ফিরে আসার জন্য অনেক জোরে সেখান থেকে লাফ দেয়, কিন্তু তখনই সেই বরফের সঙ্গে নিচে পড়ে যায়। সবাই মনে করে যে জ্যাক হয়তো মারা গিয়েছে। তবে কিছুক্ষণ পর সবাই দেখতে পায় জ্যাক একটি হুকের সাহায্যে সেখানে আটকে আছে। তখন তারা সবাই মিলে জ্যাককে সেখান থেকে উদ্ধার করে। এরপর তারা সবাই চারিপাশের পরিস্থিতি দেখে অনেক অবাক হয়ে যায়। এই ঘটনার পর প্রায় কয়েক মাস কেটে যায়। এরপর আমরা ভারতের দিল্লি শহরে একটি কনফারেন্স দেখতে পাই। এখানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটি আন্তর্জাতিক মিটিং হচ্ছিল। আর এই মিটিংটিতে বিশ্বের বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টরা উপস্থিত ছিল, এমনকি এখানে জ্যাকও রয়েছে। জ্যাক এখানে সবাইকে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে বলছিল। সে বলে কয়েক বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর তাপমাত্রায় অনেক পরিবর্তন দেখা দিয়েছে। মানুষের নানান ধরনের কর্মকাণ্ডের ফলে কয়েক বছরের পৃথিবীর তাপমাত্রা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর এটা মানব জাতির জন্য অনেক বড় একটি বিপদ সংকেত। কারণ এভাবেই যদি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর সমস্ত বড় হিমবাহগুলো গলে গিয়ে সমুদ্রের পানিতে মিশে যাবে। এতে করে পৃথিবীর আবহাওয়াতেও ব্যাপক পরিমাণে পরিবর্তন দেখা দেবে। যেমন কোথাও কোথাও বড় বড় তুফান দেখা দেবে, আবার কোথাও কোথাও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গাতে অধিক মাত্রায় শিলাবৃষ্টি হতে পারে। এতে করে পৃথিবীর উত্তর প্রান্তের তাপমাত্রা একদম নিচে নেমে যাবে। ফলে ধীরে ধীরে পুরো পৃথিবী সম্পূর্ণভাবে বরফে পরিণত হবে। তখন পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই এখন থেকেই বিশ্বের সকল দেশের সরকারকে একজোট হতে হবে এবং এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপর জ্যাক সেখানে একটি প্রস্তাব পেশ করে, কিন্তু সেখানকার কেউই জ্যাকের কথার গুরুত্ব দেয় না, বরং তারা জ্যাকের প্রস্তাব খারিজ করে দেয়। মিটিংটিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্টও ছিল, তার নাম হলো ব্লাঙ্কার। ব্লাঙ্কার এখানে জ্যাককে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে, কিন্তু সেই মিটিংয়ে একজন ওশেনোগ্রাফার ছিল, তার নাম হলো র্যাপসন। র্যাপসন এখানে জ্যাকের কথা অনেক মনোযোগ দিয়ে শোনে। তারা সবাই জ্যাকের বিরুদ্ধে গেল। র্যাপসন জ্যাকের সঙ্গে একমত হয়, কিন্তু সে এখানে কিছু বলে না, কারণ সে খুব ভালো করে জানে যে এখানে তার মতামত মূল্যায়ন করা হবে না। কিছুক্ষণ পর তাদের মিটিং শেষ হয়ে যায়। এরপর আমরা দিল্লি শহরের বাইরের পরিস্থিতি দেখতে পাই। হঠাৎ করে এখানকার আবহাওয়া একদম পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ আজ সকাল থেকে এখানে বরফ পড়ছে। কিন্তু দিল্লির মতো শহরে বরফ পড়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তাই সাংবাদিকরা এ ব্যাপারে নিউজ করছিল। এমন সময় সেখানে জ্যাকের সঙ্গে র্যাপসনের দেখা হয়। র্যাপসন এখানে জ্যাককে বলে, মিটিংয়ে আপনি একদম সঠিক কথা বলেছেন, আমি আপনার কথা বিশ্বাস করেছি, কিন্তু বাকিরা আপনার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছে। আর এই ভুলের মাসুল হয়তো আমাদের সবাইকেই দিতে হবে।
কারণ আগের তুলনায় আবহাওয়া এখন অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে। তা না হলে দিল্লির মতো শহরে কি বরফ পড়ে? জ্যাক তখন র্যাপসনকে বলে, আমি তো এটাই কাউকে বোঝাতে পারছি না, তারা তো আমার কথাই শুনছে না। খুব শীঘ্রই আমাদের পৃথিবীতে অনেক বড় ধরনের বিপর্যয় আসতে চলেছে। র্যাপসন বলে, আমি একজন ওশনগ্রাফার। বিগত কয়েকদিন ধরে আমি সমুদ্রের স্রোতের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। এটা হয়তো কোনো বড় ধরনের বিপদ সংকেত হতে পারে। যদি আমি সমুদ্র সম্পর্কিত আরো কোনো তথ্য পাই তাহলে সেটা অবশ্যই আমি আপনাকে জানাবো, কারণ তারা আমাদের কথা না শুনলেও আমাদের কিছু একটা করতেই হবে। এরপর জ্যাক এবং র্যাপসন তাদের নিজ দেশে ফিরে আসে, অর্থাৎ তারা দিল্লি থেকে চলে যায়। তারা আসলে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে এসেছিল। এরপর রাতের বেলা আমরা একটি সমুদ্র দেখতে পাই যেখানে অস্বাভাবিক ঢেউ বইছিল। দেখে মনে হচ্ছিল খুব শীঘ্রই হয়তো পৃথিবীতে অনেক বড় ধরনের বিপর্যয় আসতে চলেছে। প্রকৃতি যেন আগে থেকেই সবকিছু জানান দিচ্ছে। এরপর আমরা স্কটল্যান্ডের একটি আবহাওয়া অধিদপ্তর দেখতে পাই, আর এই অধিদপ্তরটি ছিল র্যাপসনের। এখানে র্যাপসনের দুজন কর্মচারী ছিল, একজনের নাম হলো ডেভিড এবং অন্যজনের নাম হলো ডন। হঠাৎ করে ডেভিড কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করে সে দেখতে পায় স্কটল্যান্ডের পিটারহেইড এলাকার তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে, যেটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না। ডেভিডের কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে কখনোই পিটারহেইড এলাকার তাপমাত্রা এতটা নিচে নামতে দেখেনি। তাই ডেভিড তখন তার সহকারী ডনকে একথা জানায়, কিন্তু ডন এখানে টিভিতে নিউজ দেখছিল, তাই সে ডেভিডের কথায় খুব একটা মনোযোগ দেয় না। কিন্তু ঠিক তখনই সেখানে র্যাপসন চলে আসে, আর সে ডেভিডের এবং ডনকে সমস্ত এলাকার আবহাওয়ার দিকে লক্ষ্য রাখতে বলে। এরপর আমরা টোকিওর আবহাওয়া দেখতে পাই। এখানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই মৌসুমে এখানে বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না। তাই আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে পুরো টোকিওতেই মাইকিং করা হচ্ছিল, যাতে করে সকলেই সতর্ক হতে পারে। কিন্তু ঠিক তখনই টোকিওর সমস্ত শহরগুলোতেই অনেক ভয়ানক রকমের শিলাবৃষ্টি শুরু হয়। আকাশ থেকে বিশাল বিশাল বরফের টুকরো মাটিতে পড়তে থাকে। এই দৃশ্য দেখে শহরের সকলে অনেক ভয় পেয়ে যায়, আর তারা বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। কিন্তু এই বরফের টুকরোগুলো মাথায় পড়ার কারণে টোকিওর শত শত মানুষ মারাও যায়। এরপর আমরা লিলি নামক একজন মহিলাকে দেখতে পাই, আর লিলি হলো জ্যাকের ওয়াইফ। লিলি এখানে জ্যাকের সঙ্গে কথা বলছিল। সে জ্যাককে বলে, তুমি তো সবসময় তোমার রিসার্চ নিয়েই ব্যস্ত থাকো, পরিবারকে সময় দেওয়ার কথা তো তোমার মনেই থাকে না। আমাকে তুমি সময় না দিলেও সমস্যা নেই, অন্তত শ্যামকে তো তুমি সময় দিতে পারো। আসলে শ্যাম হলো তাদের একমাত্র ছেলে। এরপর জ্যাক লিলির কাছে শ্যামের ব্যাপারে জানতে চায়। লিলি তখন জ্যাককে জানায় নরওয়েতে অনেক বড় একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আর শ্যাম সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তাই কালকেই ফ্লাইটে তাকে নরওয়েতে যেতে হবে, আর আমি চাই অন্তত কালকে তুমি শ্যামকে এয়ারপোর্টে রেখে আসবে। জ্যাক তখন লিলির কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা মহাকাশের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটি স্পেসশিপে দুজন নভোচারী ছিল। তারা তাদের স্পেসশিপ থেকে হঠাৎ করে পৃথিবীর দিকে তাকায়, আর তারা দেখতে পায় পৃথিবীর দিকে ভয়ানক একটি বরফের তুফান ধেয়ে আসছে। পরের দিন সকালে জ্যাক তার ছেলে শ্যামকে নিয়েই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়, কারণ শ্যাম আজকে নরওয়েতে যাবে। কিন্তু শ্যাম তার বাবার সঙ্গে খুব একটা কথা বলছিল না। আসলে জ্যাক তার কাজের জন্য তার পরিবারকে বেশি সময় দিতে পারে না, যার কারণে শ্যাম এবং তার বাবার মধ্যে অনেকটা দূরত্বের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। শ্যাম তখন তার বাবাকে বিদায় জানিয়ে প্লেনে ওঠে। এখানে শ্যামের সঙ্গে তার দুজন বন্ধুও ছিল, যার মধ্যে ছেলেটির নাম হলো জয় এবং মেয়েটির নাম হলো লুসি। শ্যাম আসলে লুসিকে ভালোবাসত, কিন্তু সে কখনোই তাকে এই কথা জানায়নি। এরপর তাদের প্লেনটি নরওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশে প্রচন্ড পরিমাণে ঝড় ওঠে, ফলে প্লেনটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এমনকি প্লেনের মধ্যে থাকা সকল জিনিসপত্র ওলটপালট হয়ে যাচ্ছিল। এতে করে প্লেনে থাকা সকলেই অনেক ভয় পেয়ে যায়, বিশেষ করে শ্যাম, কারণ শ্যাম এমনিতেই প্লেনে উঠতে ভয় পেত। তার উপরে এই ঝড় তুফান শ্যামের অবস্থা একদম খারাপ করে দিচ্ছিল। সে তো ভয় পেয়ে সেখানে লুসির হাত চেপে ধরে। তবে সৌভাগ্যবশত খুব অল্প সময়ের মধ্যেই তুফান থেমে যায়, অর্থাৎ সবকিছু একদম শান্ত হয়ে যায়। এতে শ্যাম যেন তার মাঝে প্রাণ ফিরে পায়। এরপর আমরা র্যাপসনকে দেখতে পাই। র্যাপসন তার কম্পিউটার স্ক্রিনে প্রায় 3টি দেশের আবহাওয়াতে ব্যাপক পরিমাণ পরিবর্তন লক্ষ্য করে। এই দেখে অনেকে ঘাবড়ে যায়, কারণ এই আবহাওয়ার পরিবর্তন অত্যন্ত দ্রুত হারে হচ্ছিল। অন্যদিকে আমরা শ্যাম এবং তার বন্ধুদেরকে দেখতে পাই। তারা সবাই এখন নরওয়েতে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ পর তারা সবাই মিলে গাড়ি থেকে বের হয়ে আসে। ঠিক এমন সময় শ্যামের আকাশের দিকে চোখ পড়ে। শ্যাম তখন দেখতে পায় পুরো আকাশ জুড়ে পাখি দিয়ে ভরে গিয়েছে, আর এই সমস্ত পাখিরা ঝাঁকে ঝাঁকে একটি নির্দিষ্ট জায়গার দিকে উড়ে চলে যাচ্ছে। এটা দেখে শ্যাম অনেক অবাক হয়ে যায়, কারণ সে তার জীবনে কখনো এতগুলো পাখি একসঙ্গে দেখেনি। এরপর শ্যাম তার বন্ধুদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় শ্যাম, লুসি এবং
জয় তারা 3 বন্ধুই একই টিমে ছিল। তাদের 3 জনের মধ্যে লুসি ছিল সবচাইতে বুদ্ধিমান, যার কারণে তাদের টিম সবচাইতে এগিয়ে ছিল, ফলে প্রথম রাউন্ডেই তারা ফার্স্ট হয়। এরপর আমরা র্যাপসনকে দেখতে পাই, সে আবহাওয়ার এমন পরিবর্তন দেখে রাতের বেলায় জ্যাককে ফোন করে, আর সে জ্যাককে বলে আপনি মিটিংয়ে যে আবহাওয়ার পরিবর্তনের কথা বলেছিলেন সেটা এখনই শুরু হয়ে গিয়েছে। প্রায় 3টি মহাসাগরের তাপমাত্রা অত্যাধিক হারের নিচে নেমে যাচ্ছে। র্যাপসন তখন জ্যাকের কাছে সমস্ত রিপোর্ট পাঠায়, আর জ্যাক যখনই রিপোর্টগুলোকে দেখে তখন সে অনেক ঘাবড়ে যায়, আর সে র্যাপসনকে বলে গত 10,000 বছরেও সমুদ্রের তাপমাত্রা কখনো এতটা নিচে নামেনি। তাই সঙ্গে সঙ্গে জ্যাক তার অফিসে চলে আসে, আর সে তাদের অ্যানুইন কোম্পানি সিনিয়র টমের কাছে একটি বিশেষ ধরনের আবহাওয়া পর্যবেক্ষণের মেশিন ব্যবহার করার অনুমতি চায়, কারণ সে মেশিনটি ব্যবহার করে একটি মডেল তৈরি করতে চায়। কিন্তু টম তাকে সরাসরি মানা করে দেয়। আসলে তারা কেউই জ্যাকের কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না। এরপর আমরা আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরকে দেখতে পাই। এখানে হঠাৎ করে কয়েকটি বিশাল বিশাল টর্নেডো আঘাত হানে, আর এই টর্নেডোগুলো এতটাই শক্তিশালী ছিল যেটা পুরো শহরকে তছনছ করে ফেলছিল। বাড়িঘর, রাস্তাঘাট, অফিস, আদালত সবকিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছিল। এই সময় রাস্তা দিয়ে যেই সকল গাড়ি চলছিল সেই সমস্ত গাড়িগুলো ভেঙে চুরমার হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে লস অ্যাঞ্জেলস শহর 75% মানুষ মারা যায়। এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ব্ল্যাঙ্কার এই ঘটনার খবর পায়, অন্যদিকে সিনিয়র অফিসার টমও এটা জানতে পারে। ফলে তারা দুজনেই এখন জ্যাকের কথা বিশ্বাস করে। এরপর ব্ল্যাঙ্কার আমেরিকার বিমান চলাচল বন্ধ করে দেয় যাতে বিমান দুর্ঘটনা রোধ করা যায়। কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্যাম তার বন্ধুদেরকে নিয়ে নরওয়েতে আটকা পড়ে যায়। এদিকে টমও যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তাই সেবার জ্যাককে তার সেই মডেলটি তৈরি করার অনুমতি দেয়। তাই সঙ্গে সঙ্গে জ্যাক তার পুরো টিমকে নিয়ে কাজে লেগে যায়। জ্যাক সারা রাত তার টিমকে নিয়ে কঠোর পরিশ্রম করে, ফলে সকালবেলার মধ্যেই মডেলটি তৈরি হয়ে যায়। কিন্তু এই মডেলের উপর রিসার্চ করে জ্যাক বুঝতে পারে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে থেকে পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে। জ্যাক এতে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর জ্যাক তার ছেলে শ্যামের সঙ্গে যোগাযোগ করে, আর সে যত তাড়াতাড়ি সম্ভব শ্যামকে আমেরিকাতে ফিরে আসতে বলে। কিন্তু শ্যাম তাকে জানায় এখন সে চাইলেও আমেরিকাতে ফিরতে পারবে না, কারণ বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে জ্যাক শ্যামকে কিছু একটা বলতেই চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের অফিসে আমেরিকার প্রেসিডেন্ট এবং বড় বড় নেতারা আসে। তাদের সঙ্গে এখানে ভাইস প্রেসিডেন্ট ব্ল্যাঙ্কারও ছিল। তারা আসলে এখানে জরুরি একটি মিটিং করতে এসেছে। জ্যাক তখন ব্ল্যাঙ্কারকে সবকিছু খুলে বলে। সে বলে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আমাদের পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে, কিন্তু তার আগে যদি আমরা কোনো পদক্ষেপ না নিই তাহলে আমরা কেউই বাঁচবো না। অতিরিক্ত ঠান্ডার কারণে সবাই মারা যাব। এরপর জ্যাক ব্ল্যাঙ্কারকে তার তৈরি মডেলের সমস্ত রিপোর্টগুলো দেখায়, কিন্তু ব্ল্যাঙ্কার আবারও জ্যাকের কথার কোনো গুরুত্ব দেয় না, কারণ তার কাছে মনে হচ্ছিল লস অ্যাঞ্জেলের হয়তো স্বাভাবিক কোনো প্রাকৃতিক দুর্যোগ, আর এত অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবী বরফে পরিণত হওয়া কখনোই সম্ভব নয়। এরপর আমরা র্যাপসনকে দেখতে পাই। সে তার সহকর্মীদেরকে নিয়ে নিউজ দেখছিল। নিউজে দেখানো হচ্ছিল পৃথিবীর বিভিন্ন জায়গার তাপমাত্রা অনেক নিচে নেমে যাচ্ছে। এরপর আমরা স্কটল্যান্ডের একটি রেস্কিউ টিমকে দেখতে পাই। তারা কিছু মানুষকে উদ্ধার করার জন্য স্কটল্যান্ডের একটি শহরের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে অনেক ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ফলে সঙ্গে সঙ্গে তাদের হেলিকপ্টার বরফে জমে যায়। এমনকি হেলিকপ্টারগুলোর পাখা জমে যাওয়ার কারণেই 3টি হেলিকপ্টারই মাটিতে ক্র্যাশ করে। এরপর একটি হেলিকপ্টারের মধ্য থেকে রেস্কিউ টিমের একজন সদস্য বের হতে চাইছিল, কিন্তু যখনই সে হেলিকপ্টারের দরজা খুলে দেয় ঠিক তখনই সে জমে বরফ হয়ে যায়। ফলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে আমরা নরওয়ের পরিস্থিতি দেখতে পাই। আজ সকাল থেকে এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে এখানকার সমস্ত রাস্তাঘাট পানি দিয়ে তলিয়ে যায়। এতে শ্যাম এবং তার বন্ধুরা সেখানে আটকা পড়ে। তখন একজন সিকিউরিটি গার্ড তাদেরকে একটি পাবলিক লাইব্রেরিতে আশ্রয় নিতে বলে, কিন্তু যখনই শ্যাম সেখানে চলে যাচ্ছিল ঠিক তখনই তার শহরের সামনের দিকে চোখ পড়ে। সে দেখতে পায় শহরের সামনের দিক থেকে সুনামির মতো বিশাল বড় একটি ঢেউ ঢেয়ে আসছে। শ্যাম তখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় লুসির পায়ে একটি গাড়ির সঙ্গে আটকে আছে। তাই সে দৌড়ে লুসিকে বাঁচাতে যায়। এরপর সে কোনো মতে লুসিকে নিয়ে সেই পাবলিক লাইব্রেরিতে চলে আসে। এদিকে আমরা সেখানকার একটি সমুদ্র দেখতে পাই, যেখানে ভয়ানক এক সুনামির কারণে সমুদ্রের সমস্ত পানি শহরে চলে আসে। ফলে সম্পূর্ণ নরওয়ে পানিতে তলিয়ে যায়। এদিকে শহরের মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরপর আমরা র্যাপসন এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই। র্যাপসন এখানে জ্যাকের সঙ্গে কথা বলছিল। সে জ্যাকের কাছে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। জ্যাক তখন তাকে বলে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি খুবই শোচনীয়, কারণ এখন পৃথিবীতে আরো 3টি ভয়ানক বরফের তুফান আসতে চলেছে। আর এই 3টি তুফান পৃথিবীতে আঘাত হানার পর পুরো পৃথিবী একদম বরফে ঢেকে যাবে। কিন্তু এখন স্কটল্যান্ড সবচাইতে ঝুঁকির মধ্যে আছে, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে অন্য কোথাও চলে যান।
কিন্তু র্যাপসন জ্যাককে বলে, আমি এখন চাইলেও কোথাও যেতে পারবো না, কারণ স্কটল্যান্ডে এখন মানুষ ঘর থেকে বের হলেই সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয়ে যাচ্ছে, তাই আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি তোমার ছেলে শ্যামকে বাঁচাও। এরপর র্যাপসন শেষবারের মতো জ্যাককে বিদায় জানায়। অন্যদিকে সমুদ্রের পানি সেই লাইব্রেরির নিচতলা পর্যন্ত চলে আসে। শ্যাম তখন কোনো মতে সেখানকার টেলিফোনের কাছে পৌঁছায়, আর সে তার বাবা জ্যাকের সঙ্গে যোগাযোগ করে। শ্যাম এখানে জ্যাককে তাদের এলাকার সমস্ত পরিস্থিতি খুলে বলে। জ্যাক তখন শ্যামকে বলে, তুমি ভয় পেও না শ্যাম, তোমাকে এখন সতর্ক থাকতে হবে। তুমি যেখানে আছো সেখানেই থাকো, একদম বাইরে বের হবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক ভয়ানক একটি বরফের তুফান আসতে চলেছে, যার ফলে বাইরে সবকিছু বরফের নিচে ঢাকা পড়ে যাবে। তুমি সেখানে যা কিছুই পাবে সেগুলো দিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করবে। আমি খুব শীঘ্রই তোমাকে নিতে আসব। এরপর দেখা যায় পুরো পৃথিবীতে একটি ভয়ানক বরফের তুফান আসে, ফলে পৃথিবীর উত্তর প্রান্ত সম্পূর্ণভাবে বরফে তলিয়ে যায়। এদিকে আমেরিকায় একটি গুরুত্বপূর্ণ মিটিং বসে। জ্যাক এখানে সবাইকে বলে, পৃথিবীর উত্তর প্রান্তের তাপমাত্রা একদম নিচে নেমে গিয়েছে, কিন্তু দক্ষিণ প্রান্ত এখনও সুরক্ষিত আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব উত্তর প্রান্তের মানুষগুলোকে দক্ষিণ প্রান্তে পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর এভাবেই আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারবো। আমেরিকার প্রেসিডেন্ট তখন জ্যাকের সঙ্গে একমত হয়, আর সে রেস্কিউ টিমের মাধ্যমে উত্তর প্রান্তের মানুষকে দক্ষিণ প্রান্তে পাঠাতে শুরু করে। এদিকে নরওয়ের মানুষও এটা জানতে পারে পৃথিবীর দক্ষিণ প্রান্ত এখনও সুরক্ষিত আছে, তাই পাবলিক লাইব্রেরির সকলেই দক্ষিণ প্রান্তে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। কিন্তু শ্যাম তাদের সবাইকে বাধা দেয়। সে বলে, আপনারা এখন বাইরে বের হবেন না, কারণ বাইরে বের হলেই আপনারা সবাই বরফে জমে যাবেন। আমার বাবা খুব শীঘ্রই এখানে আমাদের উদ্ধার করতে আসবে। কিন্তু এখানে শ্যামের কথা কেউ শোনে না, তারা সবাই মিলে বাইরে বেরিয়ে যায়। তাই এখন সেখানে খুব অল্প সংখ্যক মানুষ ছিল, তারা এখানে শ্যামের বাবার জন্য অপেক্ষা করতে থাকে। এমনকি তারা নিজেদের গরম রাখার জন্য লাইব্রেরির মধ্যে থাকা বইয়ের সাহায্যে আগুন জ্বালায়। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই। জ্যাক এখানে নরওয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে। জ্যাকের সঙ্গে তার দুজন বন্ধু আছে, তার একজন বন্ধুর নাম ফ্রাঙ্ক এবং অন্যজনের নাম জেসন। এরপর তারা তিনজন মিলে গাড়িতে করে নরওয়ের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখনই তারা নরওয়ের কাছাকাছি আসতে শুরু করে, ঠিক তখনই ঠান্ডার মাত্রা আরও বাড়তে থাকে। এমনকি অতিরিক্ত বরফের কারণে তাদের গাড়িটি আর সামনের দিকে এগোচ্ছিল না, তাই তারা এবার পায়ে হাঁটতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই জ্যাকের এক বন্ধু ফ্রাঙ্ক বরফের নিচে একটি গভীর গর্তে পড়ে যায়, ফলে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু জ্যাক এতে প্রচন্ড কষ্ট পায়, তবে তার এখানে কিছু করার ছিল না, তাই সেবার জেসনের সঙ্গে এগোতে থাকে। কিন্তু এমন সময় সেখানকার তাপমাত্রা আরো অনেক বেশি নিচে নেমে যায়, ফলে সেখানকার সবকিছুই বরফের আস্তরণে ঢাকা পড়তে থাকে। এদিকে অতিরিক্ত ঠান্ডায় জেসন অজ্ঞান হয়ে যায়। জ্যাক তখন সেখানে একটি তাঁবু গাড়ে, আর সে অনেক কষ্ট করে সেখানে আগুন জ্বালায়। ফলে কিছুক্ষণের মধ্যেই জেসনের জ্ঞান ফিরে আসে, কিন্তু এখন অনেক রাত হয়ে গিয়েছে, তাই তারা দুজন মিলে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা আবারও সেই নভোচারীদেরকে দেখতে পাই, কিন্তু এবার তারা যখন পৃথিবীর দিকে তাকায় তখন তারা দেখতে পায় পৃথিবীর ওপর থেকে সমস্ত বরফ সরে যাচ্ছে। এদিকে সকাল হয়ে গেলেই জ্যাক এবং জ্যাসন ঘুম থেকে যখন ওঠে তখন তারা দেখতে পায় বহুদিন পর আকাশে সূর্য উঠেছে, ফলে চারিপাশে সূর্যের উষ্ণ তাপমাত্রা ছড়িয়ে পড়েছে। এমনকি এখন চারিপাশে একদম শান্ত হয়ে গিয়েছে। তাই জ্যাক এবং জেসন এবার বিনা বাধায় সেই লাইব্রেরিতে পৌঁছে যায়, যেখানে শ্যাম এবং তার বন্ধুরা তাদের জন্য অপেক্ষা করছে। শ্যাম তখন তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম বাবা তুমি আমাকে বাঁচাতে আসবে। জ্যাকও এখানে শ্যামকে সুস্থ দেখে অনেক খুশি হয়। এরপর জ্যাক রেস্কিউ টিমকে এখানে আসতে বলে। এরপর অনেকগুলো হেলিকপ্টার নিয়ে রেস্কিউ টিম সেখানে চলে আসে, আর তারা শ্যাম এবং তার সঙ্গীদেরকে উদ্ধার করে। এরপর শ্যাম এবং লুসি যখন হেলিকপ্টারে বসেছিল তখন তারা দেখতে পায় এখানকার প্রত্যেকটি বিল্ডিং এর ছাদে অনেক মানুষ আনন্দ করছে, কারণ তারাও তাদের মতো সার্ভাইভ করতে পেরেছে। এতে শ্যাম এবং লুসির মুখে হাসি ফুটে ওঠে। এরপর কিছুদিনের মধ্যেই পৃথিবীর আবারও আগের মতো হয়ে যায়, অর্থাৎ সবকিছু একদম ঠিক হয়ে যায়। এরপর আমরা ভাইস প্রেসিডেন্ট ব্লাঙ্কারকেও দেখতে পাই। ব্লাঙ্কার এখানে জ্যাক এবং শহরের সকলের কাছে ক্ষমা চায়, কারণ সে সময় মতো জ্যাকের কথা শোনেনি। যদি সে তখন জ্যাকের কথা শুনতো তাহলে অনেক মানুষ বেঁচে যেত, তাই ব্লাঙ্কার তার ভুলের জন্য অনুতপ্ত হয়। এদিকে সকল মানুষ আবারও নতুন করে তাদের জীবন শুরু করে। এভাবে সমস্ত বিপর্যয় পেরিয়ে নতুন এক পৃথিবীর সূচনা ঘটে। ডিয়ার ভিউয়ার্স, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী মুভিতে। আসসালামু আলাইকুম।